ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকের এপিসোডে আমরা দেখাবো কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স বানানো হয়। আমরা যে টেন্সগুলো শিখেছি এর আগে টোটাল টেন্সের এর আগের এপিসোডে ছিল, সেই টোটাল টেন্সের উপর ভিত্তি করে আমরা আজ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স দেখাবো। এক্ষেত্রে বলে রাখি, এই ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্য করার ক্ষেত্রে, অর্থাৎ প্রশ্ন এবং নাবাচক বাক্য করার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এবার এই অক্সিলারি ভার্বগুলো কিভাবে ব্যবহার হবে এই প্রশ্ন করতে এবং নেগেটিভ করতে, সেটাই আজকের দেখার বিষয়। তার আগে বলে নিই, সিম্পলি প্রশ্নবোধক বাক্য করতে গেলে আমরা যে টেন্সটা শিখেছি সেই টেন্সের যে সাহায্যকারী ভার্বটা থাকবে, সেই সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে চলে যাবে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। সিম্পলি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। আবার বলছি, হেল্পিং ভার্বটা বা অক্সিলারি ভার্বটা বা সাহায্যকারী ভার্বটা যে নামেই বলা হোক না কেন, সেই সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে গেলেই, পেছনে প্রশ্নবোধক চিহ্ন বসালেই কোশ্চেন মার্ক হয়ে গেল, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এবার নাবাচক বাক্য যে হেল্পিং ভার্বটা থাকবে সেই হেল্পিং ভার্বটার পরে নট বসালেই নাবাচক বাক্য হয়ে গেল। এবার আমরা এটা নিয়ে একটু বর্ণনা করব। প্রথম ব্যাপার হচ্ছে, আমরা এর আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম হেল্পিং ভার্ব কোথায় কোনটা আছে। দেখেছিলাম এটা আমরা 1 ধরেছিলাম, প্রত্যেকটা টেন্সের 1, 2, 3, 4 এই 4টা ভাগ ছিল। এই 4টা ভাগ 1, 2, 3, 4। 1 নম্বরকে বলেছিলাম ইনডিফিনিট, 2 নম্বরকে কন্টিনিউয়াস, 3 নম্বরকে পারফেক্ট, 4 নম্বরকে পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার প্রত্যেকটা টেন্সেই হেল্পিং ভার্ব আছে, শুধু 2 জায়গায় নেই, বলেছিলাম এটা এবং এটা। এবার প্রশ্ন করতে গেলে এবং নাবাচক করতে গেলে আমি বলেছি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে হেল্পিং ভার্ব অবশ্যই দরকার আছে। তো হেল্পিং ভার্ব যখন নেই, তাহলে আমাদের নতুন করে হেল্পিং ভার্ব আনতে হবে। এই দুটো টেন্সে, বাকিগুলোয় দেখো সবগুলো হেল্পিং ভার্ব আছে, বাকি কোথাও নতুন আনতে হবে না। তার মানে কোন দুটো? এই A1 এবং B1। এবার A1-এ নতুন করে কে আনবো? A1-এ আনবো ডু অথবা ডাস, DOES। এই ডাস বানানটা আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই। ডাস বানানটা মনে রাখবো, ডু এর পরে ইএস, ওই এস বা ইএস যুক্ত করে না, এখানে ডু এর পরে ইএস যুক্ত করছি। আর এখানে B1-এ আমরা সিম্পলি ডিড আনবো, বাস শেষ। এটা নিয়ম আমরা মনে রাখবো। বাকি এবার দেখো, সমস্ত এই 12টা টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব হয়ে গেল। এবার এই হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে আনা মানেই আমাদের প্রশ্ন হয়ে গেল। এই হেল্পিং ভার্বের পরে নট বসানোর মানেই আমাদের নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক হয়ে গেল। এবার একটা প্রশ্ন থাকে, যদি দুটো হেল্পিং ভার্ব থাকে তাহলে কি দুটোই যাবে? না, প্রথমটা যাবে। যদি 3টে থাকে, প্রথমটা যাবে। তাহলে যে যটাই থাক না কেন, প্রথমটা সাবজেক্টের আগে যাবে। এবার যদি বলা হয় তাহলে নাবাচক করার সময় এই যদি হেল্পিং ভার্বের পরে নট বসে, যদি দুটো থাকে তাহলে দুটোর পরে? না, প্রথমটার পরে। সিম্পলি 3টে থাকলে প্রথমটার পরে। এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। তার মানে এবার যদি আমরা হেল্পিং ভার্ব দেখলাম, আমাদের 12টা হেল্পিং ভার্বই হয়ে গেল। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে হেল্পিং ভার্ব ডু ও ডাস চলে এলো, প্রশ্নের জন্য এলো, কিন্তু এটা প্রশ্নের জন্য, নাবাচকের জন্য আমি এলো। এবং এখানে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে ডিড আনা হলো। এবং সিতে শ্যাল উইল তো থাকেই, বলেছি সি মানে শ্যাল উইল থাকবে। এবার কন্টিনিউয়াসে অ্যামিজার আমরা জানি আসে হেল্পিং ভার্ব। মূল ভার্বের আলোচনা করছি না, কারণ মূল ভার্ব আমরা আগের এপিসোডে শিখে গেছি। এখন শুধু যেহেতু হেল্পিং ভার্ব নিয়ে কাজ হবে, হেল্পিং ভার্বটা নিয়েই আমরা বলছি। তো কনসেন্ট্রেট আমরা এক জায়গায়ই করব। কোন জায়গায়? হেল্পিং ভার্বের উপর কনসেন্ট্রেট করব। আজকে টোটাল ভিডিওটা হেল্পিং ভার্বের উপর কনসেন্ট্রেট করব। তাহলে আমাদের সিম্পলি নাবাচক এবং প্রশ্নবোধক বাক্য নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, একদম আজকেই ক্লিয়ার হয়ে যাবে। তো এবার হেল্পিং ভার্ব আমরা জানি কন্টিনিউয়াসে অ্যামিজার আছে, এটার পাস্ট ফর্ম বিতে ছিল ওয়াজ ওয়্যার এবং সিতে ছিল বি, এবং বলা হয়েছিল এই শ্যাল উইল সব জায়গায় বসবে। সি মানে এই শ্যাল উইল বসে যাবে, তারপর বাকিটা এখানেও বসবে, এখানেও বসে যাবে। এই 3টায় শ্যাল উইলটা বসবে, তারপর বাকি যেগুলো আছে বসবে। এবার দেখা যাক, পরেরটায় হ্যাভ হ্যাজ ছিল, হ্যাভ পাস্ট ফর্মে হ্যাড ছিল, এখানে তাহলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এই যে শ্যাল বসবে উইল হ্যাভ বসবে, হয়ে গেল। তাহলে এখানে কি ছিল? বিন ছিল। এবার বলা হয়েছিল বিন, এখানেও বিন, এখানেও বিন, কিন্তু এখানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ হলো। তারপরে একটা কথা বলছিল, বিন হলে যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্টের হেল্পিং ভার্বটা বসে যাবে। তার মানে এখানে হ্যাভ হ্যাজটাও বসবে, তারপর বিন।
এখানে হ্যাভটা বসবে তারপরে বিন, এখানে হ্যাভটা বসবে তারপরে বিন, তার মানে এখানে তিনটে হেল্পিং ভার্ব হয়ে গেল, শ্যাল বা উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এখানেও দুটো হলো, এখানেও দুটো, কেন এখানের একটা বসবে এখানের একটা, এটা কন্টিনিউয়াসের জন্য, এটা পারফেক্টের জন্য। এবার হেল্পিং ভার্ব কমপ্লিট হয়ে গেল, তার মানে এই হেল্পিং ভার্বগুলো নিয়ে আমরা তৈরি করবো এবার নাবাচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য, এই দুটো। তো আমরা এটাকে খুব সুন্দরভাবে মনে রেখে দেবো, দরকার পড়ে একটা চার্ট করে রেখে দেবো কয়েকদিনের জন্য, তারপর আমরা ইউজ করা শুরু করে দেবো। এইবার আমাদের প্রথম কাজ হবে, যখন আমরা কোনো বাক্য দেখব, বাক্যটাকে আগে আইডেন্টিফাই করতে হবে আমরা কোন টেন্সে পড়েছি, A1 না B1। আর এই আইডেন্টিফাই করার ব্যাপারটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়েছি কি করে করতে হবে। এখানে আইডেন্টিফাই, আমি যে কোনো একটা বাক্য যখন বলবো, তারা ফুটবল খেলে, তারা ফুটবল খেলে, সিম্পলি হয়ে গেল। এইবার তারা ফুটবল খেলে দেখেই বুঝে যাব, আমি প্রথমে ABC বলতে বলেছি, ধরতে হবে এ মানে বর্তমান, বর্তমানে আজ, তারা ফুটবল খেলে আজ, তারা ফুটবল খেলে গতকাল, তারা ফুটবল খেলে আগামীকাল। কোনটার সাথে মিলছে? আজের সাথে, তারা আজ ফুটবল খেলে, তাই এ হয়ে গেল। এবার এর মধ্যে চারটার মধ্যে এটা চলছে না ফুটবল খেলে, আমি বলছি তারা ফুটবল খেলে, তাদের অভ্যাস ফুটবল খেলা, যেহেতু অভ্যাসে চলে আসছে এই খেলে খেলে কথাটা, তাই এখানে 1 চলে এলো, A1 ধরে ফেললাম। এবার A1 অনুযায়ী সূত্রটা আমাদের জানাই আছে, 1 মানে 1ই বসে, V1 বসে, এবং সাবজেক্ট বসে, পেছনে অবজেক্ট বসে, ব্যাস V1, 1 মানে 1 বসে। এবার কি হলো, সাবজেক্টকে তারা দে লিখে দিলাম, দে, খেলা ইংলিশ প্লে হয়ে গেল, অবজেক্টকে ফুটবল, ব্যাস ফুটবল বসে গেল। এইবার প্রশ্ন হচ্ছে, আমরা যখন এটার প্রশ্ন করব, তাহলে এখানে প্রশ্ন যখন করব বাংলায়, দেখবে এখানে কি একটা শব্দ অ্যাড হয়ে যাবে, তারা কি ফুটবল খেলে, আর এই দাড়িটা কেটে প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে। তার মানে কি হলো, তারা কি ফুটবল খেলে। এইবার তাহলে প্রশ্নবোধক যেহেতু বাক্য, তার মানে এখানে হেল্পিং ভার্ব আগে দিতে হবে। প্রশ্ন যেহেতু করেছি হেল্পিং ভার্ব লাগবে। আমরা বলেছি ওই আগের নিয়মটায় প্রেজেন্ট ইনডিফিনিটে ডু এবং ডাজ আসে। যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার হতো, অন্যভাবে বলা যায়, যদি এই ভার্বটার শেষে এস বা ইয়েস থাকতো, তাহলে ডাজ আগে আসতো। যেহেতু এস বা ইয়েস নেই, তাহলে ডু আগে চলে আসবে, ডু দে প্লে ফুটবল, ফুল স্টপ কেটে এটা হয়ে গেল। তার মানে এখানে কি লাগানোর মানে, এখানে আগে ডু চলে এলো। প্রশ্নবোধক বাক্য করার মানে হলো আগে হেল্পিং ভার্ব চলে এলো, সিম্পলি। এইবার যদি বলা হয় যে আমি এটাকে নাবাচক করব, তাহলে কি করব, এখানে ডুটাকে অন্যভাবে ইউজ হবে, এইখানে কিটা উঠে যাবে, লিখলাম তারা ফুটবল খেলে, এটা পরে না সিম্পলি বসিয়ে দিলাম, প্রশ্নবোধক চিহ্ন তুলে না বসিয়ে দিলাম, তারা ফুটবল খেলে না, দাঁড়ি, তারা ফুটবল খেলে না। তার মানে সেই প্লের এখানে হেল্পিং ভার্ব লাগবে, নট বসাতে হবে সিম্পলি। এবার নট তো একা বসে না, তার আগে হেল্পিং ভার্ব লাগবে, হেল্পিং ভার্ব করে ওই ডুই ব্যবহার হবে, তাহলে ডুটা ছোট হাতের হবে, যেহেতু মাঝখানে ডু, তাহলে ছোট হাতের। এবার ওই প্রথমে হলে ডুটা বড় হাতের হলো, মাঝখানে হলে ডুটা ছোট হাতের, এটা আমরা আগের থেকেই শিখেছি যে বাক্য বড় হাতে দিয়ে শুরু হয়। এইবার দেখো একটা নিয়ম, নাবাচক বাক্যে এই নট থাকবেই এবং সেটা হেল্পিং ভার্বের মধ্যে থাকবে, এটা সিম্পলি। এইবার একটা কথা দেখি, তারা ফুটবল খেলার পরিবর্তে পাখিটি গান গাইতেছে, দেখে বুঝে গেছে এটা এতে আছে, গাইতেছে মানে আজই চলছে, গতকাল না, গাইতেছে, তার মানে এতে হলো। এবার গাইতেছে বলছে চলছে, এবার দুটো ছিল, 2-এ ছিল এবং 4-এ ছিল, 4-এ আগের থেকে উল্লেখ ছিল, এখানে যেহেতু আগের থেকে নেই তাহলে 4 হবে না, তাহলে হবে 2-এর মধ্যে, তাহলে A2। এবার A2 ভাবাও শেষ আমাদের সূত্র, 2 মানেই বলা হয়েছিল আইএনজি, 2 মানেই আইএনজি ভার্বের, ব্যাস, আইএনজি মানে ভার্বের আইএনজি, আর কিছু বলার নেই। এবার এটার হেল্পিং ভার্ব, এতে হেল্পিং ভার্ব ছিল অ্যাম ইজ আর, আর হয়ে গেল ভার্ব প্লাস আইএনজি। এবার অবজেক্ট, পেছনে তো অবজেক্ট থাকবে, সামনে সাবজেক্ট থাকবে, এটা বলার নেই, এটা সবাই জানে। তো এইবার এখানে যদি আমি এটাকে, এই পাখিটি গান গাইতেছে, এটা হয়ে গেল দ্য বার্ড ইজ সিঙ্গিং, হয়ে গেল সিঙ্গিং আ সং, হয়ে গেল। কিন্তু এইবার যদি বলি পাখিটি কি গান গাইতেছে, এখানে এক্সট্রা একটা কথা জুড়ে দিলাম, পাখিটি কি গান গাইতেছে, প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে তখন, পাখিটি কি গান গাইতেছে, প্রশ্ন জিজ্ঞেস করছে, তাহলে সিম্পলি তখন দেখো এইখানে A2-তে হেল্পিং ভার্ব আছেই, তাহলে এই হেল্পিং ভার্বটা
যেটা প্রযোজ্য সেটা এই হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে চলে যাবে, ব্যাস। তার মানে এবার কীরকম হবে, এই প্রথমে যদি এটার অনুযায়ী বসে, সাবজেক্ট হলো পাখিটি, দ্য বার্ড, দ্য বার্ড, ইজ বসবে, ভার্ব হলো সিং, এটা শেষে আইএনজি বসলো সিঙ্গিং, সিঙ্গিং, গানটা কি, আ সং, হয়ে গেল, ফুল স্টপ হলো। এইবার যেই প্রশ্ন করবা এই ইজটা আগে চলে গেল, তার মানে কি হলো, ইজ আসবে এখানে, ইজ, তখন এই দাটা ছোট হাতের টি হয়ে যাবে, বাক্য মাঝখানে চলে এলো বলে ইজ দ্য বার্ড, এখানে আর ইজটা চলে, প্রশ্ন হলে আগে চলে গেল, মানে এখানে ফাঁকা হয়ে গেল, ইজ দ্য বার্ড সিঙ্গিং এ সং, এই ফুল স্টপটা প্রশ্ন হয়ে গেল সিম্পলি। তার মানে এখানে যদি হ্যাভ হ্যাজ থাকতো তাহলে হ্যাভ হ্যাজটা আগে আসতো, শ্যাল উইল থাকতো শ্যাল উইলটা আগে আসতো, হ্যাভ বিন থাকতো তাহলে শুধু হ্যাভটা আগে এসে বিনটা পরে। যেমন দ্য বার্ড হ্যাভ বিন সিঙ্গিং এ সং, তখন কি হতো, বার্ড হ্যাজ বিন সিঙ্গিং এ সং, তখন হ্যাজ দ্য বার্ড বিন, একটা চলে এলে বিনটা এখানেই পড়ে থাকতো। এটা একটা উদাহরণ দেখাচ্ছি, যেমন পাখিটি গান গাইতেছে, এটার সাথে জুড়ে দিলাম, আমি কিটা কেটে দিই, পাখিটি গান গাইতেছে সকাল থেকে, সকাল থেকে, এইবার গাইতেছে মানে চলছে, চলছে, ওখানে লেখা ছিল চলছে কিন্তু আগে শুরু, যদি এই চলছে কিন্তু আগে শুরু হয় তাহলে A4 হয়ে যায়, দেখবে সুন্দর করে লেখা আছে A4। এবার A4 হলে সূত্রটা কি ছিল, সাবজেক্ট শব্দে তো হবেই, 4এও আইএনজি বসে জানি, 4 মানেই আইএনজি। এবার ওখানে কি ছিল, হ্যাভ বিন হ্যাজ বিন, দেখবে আছে হ্যাভ বিন আর হলো হ্যাজ বিন ছিল, হ্যাজ বিন, সরি, হয়ে গেল। এইবার দেখো এখানে দুটো হেল্পিং ভার্ব আছে, এটার প্রশ্ন হলে একটা আগে যাবে, তার মানে কী হবে, দ্য বার্ড, এখানে লিখে দিলাম দ্য বার্ড, দ্য বার্ড হ্যাজ বিন, এটা বসবে দ্য বার্ড হ্যাজ বিন সিঙ্গিং আ সং, আ সং, হয়ে গেল। এবার এটা যদি পাখিটি কি গান গাইতেছিল সকাল থেকে, অথবা পাখিটি কি সকাল থেকে গান গাইতেছিল, এবার সাজিয়ে যদি বলা যায় তাহলে কি শব্দটা আনতে হবে, এই কিটা যখনই আনা হলো তখন এই হ্যাজটাকে আগে চলে আসতে হবে। তার মানে কি হলো, হ্যাজ দ্য বার্ড, হ্যাজ দ্য বার্ড বিন সিঙ্গিং আ সং। এখানে দেখো একটা জিনিস, যে হ্যাজ দ্য বার্ড বিন সিঙ্গিং এ সং, তখন কিন্তু ফুল স্টপ হবে না, তখন এখানে প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে। এইবার কেন হলো, দেখো দুটো হেল্পিং ভার্ব থাকলে বলেছি না, একটা আগে যায় একটা পেছনেই পড়ে থাকে, এই যে এখানে কি ছিল, হ্যাভ বিন হ্যাজ বিনের মধ্যে যেহেতু বার্ড একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ বসে, হ্যাজ বিন বসছে, আর যদি অনেকগুলো হলো তাহলে হ্যাভ বিন হতো, তাহলে এখানে হতো হ্যাজটাকে আগে নিয়ে এলাম। এবার দ্য বার্ড হ্যাজ বিন কি হলো, হ্যাজ দ্য বার্ড বিন সিঙ্গিং আ সং। ঠিক একই রকমভাবে যদি তুমি এটাকে নাবাচক করো, তখন কিন্তু এখানে নাবাচক বাক্য যখনই করতে যাবে তখন দেখো পাখিটি গান গাইতেছে সকাল থেকে, তার মানে পাখিটি সকাল থেকে আগে নিয়ে আসলে সকাল থেকে গান গাইতেছে না, এখানে নাটা বসিয়ে দিলে, অথবা লিখলে পাখিটি গান গাইতেছে না সকাল থেকে, হয়ে গেল, বা পাখিটি সকাল থেকে গান গাইতেছে না, আরও গোছানো হলো। এইবার এখানে যে সময় তোমার গোছানো হলো তখন কি করলে, এই না কথাটা যেহেতু আছে তাহলে নট হবে, তাহলে ঠিক ওই নিয়মেই দেখবে ফেলে দেবে, কি আসবে, দ্য বার্ড হ্যাজ নট বিন সিঙ্গিং আ সং, নাবাচক, এই যে নটটা বসে গেল হেল্পিং ভার্বের পরে। কোন হেল্পিং ভার্বের পরে, দুটো থাকলে ওই যে প্রথমটার পরে বসে যায়, তিনটে থাকলেও ওই প্রথমটার পরেই বসে যাবে। যদি থাকতো শ্যাল হ্যাভ বিন থাকলে তাহলে শ্যাল নট হ্যাভ বিন, কি হতো, শ্যাল নট হ্যাভ বিন, ওই প্রথমটার পরে নট বসে যেত। তাহলে এই নাবাচক বাক্যটা আমাদের একটু মানে প্রথম হেল্পিং ভার্বের পরে বসে গেল সিম্পলি। এইবার তোমাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা টেন্সটা নাবাচক লাগানো থাকলে কি করে বুঝবো? হ্যাঁ, একটা ভালো প্রশ্ন। নাবাচক বা কি শব্দটা যদি লাগানো থাকে তাহলে বুঝতে খুব অসুবিধা হয়, এটা একটা সত্যি কথা। কীরকম, যেমন তুমি কি তাকে দেখেছো বা দেখিয়াছো, সাধু ভাষায় হয় দেখিয়াছো, এই দাড়ি দিয়ে দিলে
তুমি কি তাকে দেখেছো বা দেখিয়াছো? দেখেছো হচ্ছে চলিত ভাষা, দেখিয়াছো সাধু ভাষা। এইটা দেখেই বুঝেছি, দেখিয়াছো মানে এইমাত্র শেষ। একটা কথা মনে রাখবে, যে ভার্বটার পরে বাংলায় ইয়াছো, ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছো, ইয়াছি, ইয়াছো, ইয়াছে। আমার ক্ষেত্রে আমি গান গাইয়াছি, তোমার ক্ষেত্রে তুমি গান গাইয়াছো, তার ক্ষেত্রে সে গান গাইয়াছে। তার মানে আমার জন্য ইয়াছো, তোমার জন্য ইয়াছো, আমার জন্য ইয়াছি, তোমার জন্য ইয়াছো, তার জন্য ইয়াছে। এই ইয়াছে শব্দগুলি যদি যুক্ত থাকে, চোখ বন্ধ করে A3 মেরে দেবে, A3। ইয়াছি ইয়াছো থাকলে চোখ বন্ধ করে A3। সাধু ভাষায় থাকবে এছো, আর চলিত ভাষায় থাকবে এছো, আর সাধু ভাষায় থাকবে ইয়াছো। এটা যদি থাকে, সাথে সাথে চোখ বন্ধ করে A3 ধরার সুন্দর একটা নিয়ম। তো এইবার যে সময় A3 ধরে ফেলেছো, তুমি জানো এটার টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এবার তাও ধরতে পারছো না, প্রেজেন্ট পারফেক্ট। এবার তাও ধরতে পারছো না, তখন কি করবে বলো তো? কিটাকে বন্ধ করে দেবে। দেখো এবার ক্লিয়ার হয়ে যায়, তুমি তাকে দেখেছো। তুমি কি তাকে দেখেছো? একটু এটার জন্য একটু চাপ পড়ছে প্রথম যারা বিগিনার্স তাদের। কিন্তু যদি এটাকে ভালো করে ধরতে চাও, তাহলে কি করতে হবে? এটাকে প্রথমে বন্ধ করে দিতে হবে। দেখো তুমি তাকে দেখেছো, এইবার ধরলে তুমি তাকে দেখেছো বা তুমি তাকে দেখিয়াছো। তুমি হলে দেখিয়ে আছো বলেছি একটু আগে। তো তুমি তাকে দেখেছো বলে A3 ধরে ফেললে, সাথে সাথে তোমার কি হবে? এইবার এখানে তুমি কি, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হতো এটা, এই যে প্রশ্ন। এবার যেহেতু ধরে ফেলেছো, সাথে সাথে এই প্রশ্নবোধক আরেকটা নিয়ম, এই কি দেখেও না দেখে এই প্রশ্নবোধক চিহ্ন দেখেও বুঝে যাবে প্রশ্নবোধক এটা বাক্য। তার মানে প্রশ্নবোধক বাক্য মানে আমাকে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসাতেই হবে। এটা ইংরেজদের নিয়ম, হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে লাগবেই, আর নাবাচক বাক্যে নটের আগে হেল্পিং ভার্ব লাগবেই। এটা ইংরেজদের নিয়ম। এটাকে খণ্ডন করলে তোমার গ্রামার ভুল। গ্রামার আর কিছুই না, ভাষাকে সঠিকভাবে বলা। তার মানে সঠিকভাবে না বলাটাই গ্রামার না, গ্রামারে ভুল আছে। গ্রামার কোনো জাদুমন্ত্র না। তার মানে আমাকে সঠিকভাবে বলতে গেলে কি, ওরা কিভাবে বলতো ব্রিটিশরা, আমরা ওইভাবেই বলবো। আমাদের নিজেদের কথা বললে হবে না, নিজেদের আমরা বাংলা বলছি, কিন্তু এই বাংলাটা ব্রিটিশরা কিভাবে বলতো সেটাই বলতে হবে, ওরা যেভাবে বলতো। যার জন্য বলেছিলাম প্রথম কাজ, আমাদের কাজ শুধু টেন্সটা ধরা, তারপর বাকি কাজ ব্রিটিশরাই করে দেবে। কি করে দেবে? ওই A3 ধরেছি, ব্রিটিশরা বলে দেবে তুমি হ্যাভ হ্যাজ বসাও, তুমি V3 বসাও। আমি ধরেছি A3, ব্রিটিশরা বলছে তুমি হ্যাভ হ্যাজ বসাও, V3 বসাও। তাই আমি বসাবো ওদের কথা শুনে। এবার এটার মধ্যে আমার কথা চলবে না, আমি যদি V2 বসাই চলবে না, কারণ ওরা বলে গেছে A3-তে V3 হবে, 3 মানেই V3 হবে, ওরা বলে গেছে পারফেক্ট মানেই V3 হবে। তো তার জন্য এখানে এটা আমাদের মনে রাখতে হবে। তো এইবার ওদের সূত্র A3 ধরেছি মানে ওই সূত্র অনুযায়ী দেখবে মিলে গেছে কি, তুমি হবে ইউ হ্যাভ সিন, এই V3 হলো সিন হিম, তাকে। প্রশ্ন হলো, এবার এটা সাধারণ বাক্য হলো। এবার প্রশ্ন করতে গেলে এই হ্যাভটাকে আগে নিয়ে গেলাম, তাহলে কি হলো? হ্যাভ ইউ সিন হিম। এবার একটা প্রশ্নবোধক চিহ্ন দিলেই হয়ে গেল, হ্যাভ ইউ সিন হিম, সিম্পল, হ্যাভ ইউ সিন হিম। যদি বলো এটা নাবাচক, তাহলে কি কাটতে হবে? কি, তুমি তাকে দেখেছো না, ঠিক আছে? অথবা দেখোনি, তুমি তাকে দেখিয়াছো না, বা তুমি তাকে দেখোনি, একই কথা, দেখোনি। ওই কথাটাই তুমি যখন, এটা ধরতে কিন্তু একটু কঠিন লাগবে। দেখো, তুমি তাকে দেখোনি, দেখোনি, এই যে দেখোনি বলতে একটু ধরতে অসুবিধা লাগছে, ইয়াছো নেই। তখন তুমি কি করবে বলো তো? নিটা বাদ দিয়ে দাও তো, তুমি তাকে দেখেছো। দেখোনির কি হবে? দেখেছো। অথবা তুমি তাকে দেখিয়াছো না, নাটা কেটে দাও, তাহলে কি হবে? তুমি টেন্সটা ধরতে পারবে। নাটাকে বন্ধ করে দাও, নিটাকে বন্ধ করে দাও, তাহলে ধরতে পারবে। তুমি টেন্সটা ধরে তারপর ওই টেন্সের হেল্পিং ভার্বের পরে নটটা বসিয়ে দাও, সিম্পলি শেষ হয়ে গেল। তার মানে এখানে কি হচ্ছে? নাবাচক তুমি তাকে দেখোনি, এই টেন্স তো একই রইল, শুধু এই হ্যাভের পরে নট বসিয়ে দাও, ব্যাস। তাহলে কি এলো? ইউ হ্যাভ নট সিন হিম, এটা হয়ে গেল নাবাচক, আর এটা হলো প্রশ্ন। এই যে হ্যাভটা আগে গেলে প্রশ্ন, হ্যাভের পরে নট বসে গেলে সাধারণ বাক্য। লাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমি তাকে ডাকবো, সিম্পলি আমি
তাকে ডাকবো। এটা লাস্ট উদাহরণ। এবার আমি তাকে ডাকবো, আরেকটা হচ্ছে আমি তাকে ডাকবো না, আরেকটা হচ্ছে আমি কি তাকে ডাকবো। এই তিনটে বাক্য, এটা 1, এটা 2 না, 3 নম্বরে কি। এই কিতে এখানে এই কি এর জায়গায় এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, এই দুটোতেই দাঁড়িয়ে হবে। হয়ে গেল। তো প্রথম আমি তাকে ডাকবো, এটা দেখেই বুঝতে পারছি নাবাচক বাক্য যদি আমি ডাকবো না, তাহলে নাটাকে বন্ধ করলে এটা হয়ে যেত। আমি তাকে ডাকবো, দেখেই বুঝে গেছি এটা সিতে হবে, সিতে আগামীকাল হবে বা ভবিষ্যতে হবে। এবার সি এর 4টার মধ্যে ডাকবো স্বাভাবিকভাবে। আমি তাকে ডাকতে থাকবো, তখন কি চলতে থাকবে? না, চলতে থাকবে না, ডাকবো স্বাভাবিকভাবে। এবার ওখানে কি দুটো কাজ হবে? না, 3 হবে না, তাহলে C3 হবে না। ওখানে কি আগের থেকে শুরু হয়ে চলতে থাকবে? না, তাও হবে না, তাহলে 4ও হবে না। সিম্পলি আমরা ধরে ফেললাম C1। এবার C1 ধরাও শেষ, আমাদের আর কিছু কাজ নেই। ব্রিটিশরা যা বলেছে তাই করতে হবে। ব্রিটিশরা কি বলেছে? সাবজেক্ট বসাও। ব্রিটিশরা কি বলছে? শ্যাল উইল, C1-এ শ্যাল উইল বসাও, শ্যাল উইল বসাও। ব্রিটিশরা কি বলেছে? V1 বসাও। ব্রিটিশরা কি বলেছে? অবজেক্ট বসাও। ব্যাস হয়ে গেল। তার মানে সাবজেক্ট কেটে কে বসাবো? সাবজেক্ট কেটে আমি বসিয়ে দিলাম। শ্যাল উইলের আমি থাকলে আই হয়। একটা কথা মনে রাখবে, আই আর উই এই দুটো থাকলেই শ্যাল হবে, বাকি যত সাবজেক্ট থাকবে সব উইল বসাবে, এটা মাথায় রাখবে। কিন্তু আই আর উইয়ের ক্ষেত্রে শুধু শ্যাল, আই আর উই শ্যাল, বাকি সব উইল হবে। এটা একদম সিম্পল ব্যাপার, এটা আজকেই মনে রাখবে। ফার্স্ট পারসন থাকলেই শ্যালটা হবে, বাকি সব উইল হবে। ফার্স্ট পারসন প্রথম লাইনে, আই আর উই প্রথম লাইনে ছিল, ওই প্রথম লাইনেরটা থাকলেই এই শ্যাল বসবে, বাকি সব উইল। যেহেতু আই এসছে শ্যাল হলো, তো এবার শ্যাল হলো। V1-কে ডাকবো, ডাকার ভিতরে কল হয়ে গেল, কল। অবজেক্টকে তাকে, হিম, সিম্পলি কি এলো? আই শ্যাল কল হিম। এবার এটা নাবাচক 2 নম্বর যখন হবে, এটা 1 নম্বর গেল। 2 নম্বর কি হলো? 2 নম্বর আই, ঠিক শ্যাল বসে গেল। এইখানে যেহেতু হেল্পিং ভার্ব আছে, এখানে একটা নট বসে গেল। নট এটা এইভাবে থাকবে, এটা এইভাবে থাকবে, ফুল স্টপ। আই শ্যাল নট কাম হিম, যেহেতু এখানে হেল্পিং ভার্ব আছে তাই এটা নটটা সিম্পলি বসে গেল, আর নতুন আনতে হলো না। এবার দেখো একটা কথা, এটারই যদি 3 নম্বর মানে কি ছিল? প্রশ্ন। কি শব্দটা? আমি কি তাকে ডাকবো? তো 3 নম্বর প্রশ্ন মানে কি? এই শ্যালটা সাবজেক্টের আগে যাবে, বাস। এই শ্যালটা সাবজেক্টের আগে যাবে, বলা হয়েছে প্রশ্ন মানে হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে। সিম্পলি তাহলে কি হবে? শ্যাল, আই পেছনে চলে গেল, আই এইখানে কল হিম, যা আছে তাই। শ্যাল আই কল হিম, এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য তাহলে নটটা বসবে না। এবার একটা কথা, যদি নাবাচক প্রশ্ন হতো তাহলে নট বসতো। এবার নাবাচক বাক্য আবার প্রশ্ন হতে পারে, নাবাচক বাক্য প্রশ্ন হতে পারে, প্রশ্নবোধক বাক্যটাও নাবাচক হতে পারে, ঠিক আছে? এটা হতে পারে, কিন্তু যদি তোমাকে নাবাচক না হ্যাবাচক হোক, প্রশ্ন হলেই নাবাচক হোক আর হ্যাবাচক হোক, এই হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে থাকবেই। সাবজেক্টের আগে এই যে অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারি, এই যে অক্সিলিয়ারি ভার্বটা, এটা থাকবেই সাবজেক্টের আগে। এটা হ্যাবাচকই হোক নাবাচকই হোক, প্রশ্ন হলে সাবজেক্টের আগে থাকবে, আর নট বসালে হেল্পিং ভার্বের পরেই নট বসবে। তাহলে এটা গেল আমাদের ইন্টারোগেটিভ ও নেগেটিভ সেন্টেন্স। এবার এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটার আগে আমরা WH শব্দগুলো বসিয়ে দিলেই WH প্রশ্ন হয়ে যাবে। যেমন এখানের প্রশ্নটা আমি করেছিলাম, আমি তাকে ডাকবো, আমি তাকে ডাকবো, এটা ছিল প্রশ্ন, ছিল আমি তাকে কি ডাকবো। তাহলে প্রশ্নটা ছিল শ্যাল আই কল হিম, কল হিম, এটা প্রশ্নটা ছিল। যদি এবার এটা WH প্রশ্ন, এটার উত্তরটা কিন্তু সবসময় ইয়েস অথবা নো, ইয়েস অথবা নো। আমি কি তাকে ডাকবো, এটার শ্যাল আই কল হিম মানে আমি তাকে ডাকবো, হয় হ্যাঁ অথবা না। তো এটারই যদি WH করো, WH কি? উ, উইচ, ওয়া, ওয়েন, এসব, উজ, আও, এইগুলো যদি হয়, তখন সিম্পলি এই প্রশ্নটা করে সামনে WH শব্দটা বসিয়ে দেবে। যেমন তুমি যদি বলো আমি কেন তাকে ডাকবো, কেন মানে কেনর ইংলিশ হচ্ছে ওয়াই, কেনর ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে ওয়াই, খালি ওয়াইটা সামনে বসাও, বাস হয়ে গেল। ওয়াই শ্যাল আই কল হিম হয়ে গেল। আমি কখন তাকে ডাকবো, তাহলে হোয়াই কাটো। এবার হোয়াই কেটে কখনের প্রোনাউনটা কি? ওয়েন,
ওয়েন, তাহলে কী হলো? ওয়েন শ্যাল আই কল হিম। যদি আমি বলি আমি তাকে কোথায় ডাকবো? ওয়ার শ্যাল আই কল হিম। তার মানে আমাকে এই সাধারণ প্রশ্নের নিয়মটা শেখার পর তার আগে WH শব্দটা বসালেই প্রশ্ন হয়ে গেল। এবার WH প্রশ্নের উত্তর কিন্তু ইয়েস নো হবে না, ওখানে যে কোনো একটা শব্দ বা বাক্য বা কোনো একটা ফ্রেজ এই সব হবে। WH শব্দের প্রশ্ন সব সময় কোনো একটা উত্তর আসবে, ইয়েস নো হবে না, কিন্তু সাধারণ প্রশ্নের উত্তর সবসময় ইয়েস আর নো। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আজকের এই পর্যন্ত আমাদের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। যদি কিছু শিখে থাকো, এবং শিখে থাকলে সবার প্রথম কাজ করতে হবে তোমাদের আরেকজনকে বোঝাতে হবে। তোমার ভাই হোক, বন্ধু হোক, ওকে বোঝাতে হবে। তুমি যদি একবার তোমার ভাইকে বা বন্ধুকে একবার বোঝাতে পারো ব্যাপারটা, তাহলে আর তুমি কোনো দিন ভুলবে না। নিজে শেখার পর আরেকজনকে শেখাতে পারলেই পারফেক্ট শেখা হলো। তো এটাকে প্র্যাকটিস করার জন্য আমাদের টেন্সের আগের এপিসোডটা আগে একবার দেখে নিতে হবে, দেখার পর এই এপিসোডটা নিয়ে বসতে হবে, তারপর নিজে দুটো প্র্যাকটিস করে আরেকজনকে একবার শেখাতে হবে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশান বেলটি টিপে রেখে নতুন নতুন ভিডিওগুলো গ্রহণ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।